রাত তখন প্রায় 11:30। ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন স্বাভাবিক দিনের মতো কোলাহলপূর্ণ নয়। দিনের শেষ ট্রেন জামালপুরগামী অগ্নিমীনা এক্সপ্রেস ছাড়ার অপেক্ষায় প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। চারিদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা, যা দিনের ব্যস্ততার পর অস্বাভাবিক লাগে। রশিদ অফিসের জরুরি কাজ ছেড়ে কোনোমতে স্টেশনে এসে পৌঁছেছে। ঘামে ভেজা শার্ট আর ক্লান্ত শরীরটা নিয়ে সে শুধু বাড়ি ফেরার জন্য উদগ্রীব। শেষ মুহূর্তে টিকিট পাওয়ায় তার জায়গা হয়েছে প্রায় খালি একটা বগিতে। বগিটার নাম ৬। ভেতরটা কেমন যেন স্যাঁতস্যাঁতে আর পুরনো। আবছা হলুদ আলো জ্বলছে, নিভছে। রশিদ একটা জানালার ধারের সিট বেছে নিল। তার কামরায় সে ছাড়া আর মাত্র জনাচারিক যাত্রী, একজন বৃদ্ধ ভদ্রলোক, একজোড়া তরুণ দম্পতি আর এক কোনায় ঘোমটা দেওয়া এক মহিলা। ট্রেনটা হুইসেল দিয়ে ধীর গতিতে চলতে শুরু করল। রশিদ স্বস্তির নিঃশ্বাস ফেলে বাইরের অন্ধকারে চোখ রাখল। শহর ছাড়িয়ে ট্রেন যত গ্রামের দিকে এগোচ্ছে, অন্ধকার তত ঘন হচ্ছে। কামরার ভেতরের যাত্রীরাও অদ্ভুতভাবে চুপচাপ, কারো মুখে কোনো কথা নেই। রশিদ হেডফোন কানে দিয়ে গান শোনার চেষ্টা করল, কিন্তু কিছুতেই মন বসাতে পারছিল না। কামরার পরিবেশটা তাকে অস্বস্তিতে ফেলে দিচ্ছিল। ঘণ্টাখানেক পর টঙ্গী স্টেশন পার হওয়ার পর রশিদ খেয়াল করল তরুণ দম্পতি কামরায় নেই। হয়তো অন্য কামরায় গেছে বা টঙ্গীতেই নেমে গেছে। সে তেমন পাত্তা দিল না। কিন্তু আরও কিছুক্ষণ পর যখন ঘোমটা দেওয়া মহিলাকেও দেখতে পেল না, তখন তার মনে খচখচ করতে শুরু করল। সে তো কোনো স্টেশনে ট্রেন থামতে দেখেনি। রশিদ একটু নড়েচড়ে বসল। এখন কামরায় সে আর ওই বৃদ্ধ ভদ্রলোক ছাড়া কেউ নেই। বৃদ্ধ লোকটি তাঁর থেকে কয়েকটা সিট দূরে বসে অপলক দৃষ্টিতে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে আছেন। তার পরনে একটা সাদা পাঞ্জাবি আর মাথায় টুপি। মুখটা অন্ধকারে প্রায় অস্পষ্ট। হঠাৎ ট্রেনটা একটা ঝাঁকুনি দিয়ে থেমে গেল। বাইরে ঘুটঘুটে অন্ধকার। কোনো স্টেশন নয়, মনে হচ্ছে মাঝপথে থেমে গেছে। রশিদ জানালা দিয়ে মুখ বের করে দেখার চেষ্টা করল, কিন্তু কিছুই দেখতে পেল না। কামরার আলোটা একবার দপ করে জ্বলে উঠেই পুরোপুরি নিভে গেল। এখন শুধু মোবাইলের আলোই ভরসা। রশিদ টর্চ জেলে দেখল বৃদ্ধ লোকটি এখনও একই জায়গায় বসে আছেন। কি হলো বলুন তো? ট্রেনটা এখানে থামল কেন? রশিদ কিছুটা ভয় মেশানো গলায় প্রশ্ন করল। বৃদ্ধ লোকটি ধীরে ধীরে তার দিকে মুখ হেরালেন। অন্ধকারে তার চোখ দুটো অস্বাভাবিক উজ্জ্বল দেখাচ্ছিল। তিনি নিচু ভাঙা গলায় বললেন, প্রত্যেক যাত্রীরই একটা গন্তব্য থাকে বাবা। ট্রেনটা শুধু তার দায়িত্ব পালন করছে। কথাটা শুনে রশিদের গা ছমছম করে উঠল। লোকটার কণ্ঠস্বর কেমন যেন অস্বাভাবিক, যেন অনেক গভীর কোনো কুয়ো থেকে ভেসে আসছে। কিন্তু এটা তো কোনো স্টেশন নয়, রশিদ কাঁপা গলায় বলল। বৃদ্ধ হাসলেন। সেই হাসিটা আরও ভয়ঙ্কর। সব স্টেশন মানুষের জন্য হয় না বাবা। কিছু কিছু স্টেশন শুধু বিশেষ যাত্রীদের জন্য। এই কথা শোনার পর রশিদের শিরদাঁড়া দিয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। সে বুঝতে পারছিল সে কোনো সাধারণ পরিস্থিতিতে নেই। কামরার ভেতরটা বরফের মতো ঠান্ডা হয়ে আসছিল। বাইরে থেকে কোনো শব্দ আসছে না, এমনকি ঝিঁঝি পোকার ডাকও না। চারিদিকে কবরের মতো নিস্তব্ধতা। বৃদ্ধ লোকটি এবার ধীরে ধীরে উঠে দাঁড়ালেন এবং রশিদের সামনের সিটে এসে বসলেন। তার চোখ দুটো জ্বলজ্বল করছে। রশিদ ভয়ে প্রায় জমে গিয়েছিল। সে পালানোর কথা ভাবছিল, কিন্তু তার পা দুটো যেন মেঝের সাথে আটকে গেছে। ভয় পাচ্ছ? বৃদ্ধ লোকটি শান্ত গলায় জিজ্ঞেস করলেন। ভয় পাওয়ারই কথা, কারণ এই পথে যারা আসে তারা সবাই তোমার মতো ভাগ্যবান নয়। কে কে আপনি? আর ট্রেনটা এখানে থেমেছে কেন? রশিদ তোতলাতে তোতলাতে জিজ্ঞেস করল। বৃদ্ধ হাসলেন। সেই হাসিটা আরও ভয়ঙ্কর। আমার পরিচয় জেনে কি হবে? তার চেয়ে বরং এই পথের গল্পটা শোনো। আজ থেকে বহু বছর আগে এই লাইনের কাজ যখন চলছিল, তখন এখানে একটা গ্রাম ছিল। গ্রামের নাম আধারপুর। গ্রামের পাশেই ছিল এক বিশাল বটগাছ, আর তার নিচে ছিল এক পীরের মাজার। গ্রামের মানুষ বিশ্বাস করত ওই মাজারে এক শক্তিশালী জিন বাস করে, যে গ্রামের রক্ষাকর্তা। রশিদ চুপ করে শুনছিল। তার হৃৎপিণ্ডটা এমনভাবে ধুকফুক করছিল যে মনে হচ্ছিল বুক ফেটে বেরিয়ে আসবে। বৃদ্ধ বলতে লাগলেন, রেল লাইন বানানোর জন্যে ইংরেজরা ওই বটগাছ আর মাজারটা ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয়। গ্রামের মানুষ অনেক বাধা দিয়েছিল, কিন্তু কোনো লাভ হয়নি।
যেদিন গাছটা কাটা হয় সেদিন আকাশ কালো মেঘে ছেয়ে গেছিল, আর মাজারটা ভাঙার সময় এক ভয়ঙ্কর ঘটনা ঘটে। বৃদ্ধ থামলেন, রশিদের দিকে ঝুঁকে এসে ফিসফিস করে বললেন, যারা মাজারটা ভাঙছিল তারা সবাই হঠাৎ করে একে অপরকে মারতে শুরু করে। রক্তে ভেসে গেছিল পুরো এলাকা। তারপর থেকে এই জায়গাটা অভিশপ্ত। বলা হয় সেই পীরের রক্ষাকর্তা জিন এই রেল লাইনের উপর তার আধিপত্য কায়েম করেছে। প্রতি অমাবস্যার রাতে সে এই লাইনের শেষ ট্রেনের শেষ যাত্রীকে তার রাজ্যে নিয়ে যায়। রশিদের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে পুঞ্জিকার দিকে তাকানোর চেষ্টা করল, কিন্তু আজ কি তিথি তা তার মনে নেই। কিন্তু কিন্তু আমি তো। তুমিই সেই শেষ যাত্রী বাবা, রশিদের কথায় বাধা দিয়ে বৃদ্ধ লোকটি বললেন। তোমার আগের যাত্রীরা সবাই ছিল মায়া, তারা আমারই সৃষ্টি। আমি শুধু তোমার জন্যেই অপেক্ষা করছিলাম। কথাটা শেষ হতেই বৃদ্ধ লোকটির চেহারা বদলেতে শুরু করল। তার চামড়া কুঁচকে যেতে লাগল, চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলে উঠল। তার শরীরটা লম্বা হতে হতে প্রায় ছাদ ছুঁয়ে গেল। একটা ভয়ঙ্কর অপার্থিব অবয়ব ধারণ করল সে। তার মুখ থেকে বেরিয়ে এলো এক বিকট গন্ধ, যা পচা মাংস আর সালফারের মিশ্রণ। রশিদ বুঝতে পারল সে এক জিনের খপ্পরে পড়েছে। রশিদ ভয়ে চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো স্বর বেরুল না। জিনটা তার দিকে তাকিয়ে হাসছিল। সেই হাসিতে ছিল হাজার বছরের নিষ্ঠুরতা আর ক্ষুধা। আমার সাথে চলো, জিনটা তার ভয়াল কণ্ঠে বলল। আধার পরে তোমাকে স্বাগতম, এখন থেকে তুমি আমার রাজ্যের অংশ হবে। জিনটা তার লম্বা হাড়গিলে হাতটা রশিদের দিকে দাঁড়িয়ে দিল। রশিদের মনে হল এই হাত তাকে স্পর্শ করলে তার আত্মা শরীর থেকে বেরিয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে তার মনে পড়ল ছোটবেলায় দাদির কাছে শেখা আয়াতুল কুরসির কথা। তার দাদি বলতেন, যে কোনো বিপদে পড়লে মনে মনে এটা পড়বি, আল্লাহ রক্ষা করবেন। রশিদ চোখ বন্ধ করে মনে মনে আয়াতুল কুরসি পড়া শুরু করল। সে তার সমস্ত বিশ্বাস আর শক্তি এক করে প্রতিটি শব্দ উচ্চারণ করতে লাগল। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম শব্দটা মনে আসতেই জিনটা বিকট চিৎকার করে কিছুটা পিছিয়ে গেল। তার উজ্জ্বল চোখ দুটোতে ফুটে উঠল তীব্র যন্ত্রণা। বন্ধ কর, এটা বন্ধ কর, জিনটা গর্জন করে উঠল। পুরো কামরাটা থরথর করে কাঁপতে শুরু করল। বাইরে থেকে মনে হল হাজার হাজার অশরীরী আত্মা একসাথে কান্না করছে। রশিদ চোখ খুলল না। সে অবিরাম আয়াতুল কুরসি পড়ে যেতে লাগল। তার ভয়টা ধীরে ধীরে শক্তিতে রূপান্তরিত হচ্ছিল। সে বুঝতে পারছিল এটাই তার একমাত্র বাঁচার উপায়। জিনটা যন্ত্রণায় ছটফট করতে লাগল। তার অবয়বটা একবার মানুষের মতো হচ্ছে, আবার পরক্ষণেই ভয়ঙ্কর ধোঁয়ার মতো আকৃতি নিচ্ছে। কামরার জানালাগুলো সশব্দে ভেঙে পড়তে লাগল। রশিদের মনে হল ট্রেনটা যেন এক্ষুনি লাইনচ্যুত হয়ে যাবে। হঠাৎ ট্রেনটা প্রচণ্ড এক ঝাঁকুনি দিয়ে আবার চলতে শুরু করল। গতিটা ছিল অস্বাভাবিক, যেন কোনো দানব ট্রেনটাকে টেনে নিয়ে যাচ্ছে। রশিদ চোখ খুলে দেখল জিনটা আর তার সামনে নেই, কিন্তু তার বিকট হাসির শব্দ কামরার প্রতিটি কোণ থেকে ভেসে আসছিল। পালাতে পারবে না মানুষ, শব্দটা প্রতিধ্বনিত হচ্ছিল। এই লাইন আমার, তুমি আবার ফিরে আসবে, পরের অমাবস্যার রাতে আমি তোমার জন্য অপেক্ষা করব। ট্রেনটা ঝড়ের গতিতে ছুটছিল। বাইরের অন্ধকার ভেদ করে স্টেশনগুলো পার হয়ে যাচ্ছিল, কিন্তু কোনো স্টেশনেই থামছিল না। রশিদের মনে হচ্ছিল সে যেন অনন্তকাল ধরে এই ভুতুড়ে ট্রেনে ভ্রমণ করছে। একসময় ক্লান্তিতে আর ভয়ে সে জ্ঞান হারিয়ে ফেলে। যখন রশিদের জ্ঞান ফিরল, তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। সে দেখল ট্রেনটা জামালপুর স্টেশনে দাঁড়িয়ে আছে। প্ল্যাটফর্মে মানুষের আনাগোনা শুরু হয়েছে। সে কোনোমতে টলতলে ট্রেন থেকে নামল। তার পুরো শরীর কাঁপছিল, জামাকাপড় ধুলোবালিতে মাখা। সে পেছন ফিরে ৬ বগিটার দিকে তাকাল, আর যা দেখল তাতে তার রক্ত জল হয়ে গেল। বগিটার দরজায় একটা বিশাল তালা ঝুলছে, জানালাগুলো মরিচে পড়া, কাঁচ ভাঙা। দেখে মনে হচ্ছে বগিটা বহু বছর ধরে পরিত্যক্ত। দরজার উপর লেখা, ব্যবহারের অযোগ্য। একজন রেল কর্মচারী পাশ দিয়ে যাওয়ার সময় রশিদ তাকে জিজ্ঞেস করল, ভাই, এই বগিটা কি কাল রাতে ট্রেনে ছিল? কর্মচারীটি অবাক হয়ে বলল, এই বগি তো গত ৫ বছর ধরে এই সাইড লাইনে পড়ে আছে। এটা তো ট্রেনের সাথে জোড়াই হয় না, আপনি ভুল দেখছেন। রশিদ আর কোনো কথা বলতে পারল না। সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তাহলে কাল রাতে সে কিসে চড়ে এলো? ওই বৃদ্ধ লোকটি খেয়েছিল? ওই অভিশপ্ত আধারপুর? সেদিন থেকে রশিদের জীবনটা বদলে গেল। সে আর কখনো রাতে একা সাফার করে না। বিশেষ করে ট্রেনে চড়ার কথা সে ভাবতেও পারে না। প্রতি রাতে ঘুমের মধ্যে সে ট্রেনের হুইসেল শুনতে পায়, আর এক ভাঙা ভয়াল কণ্ঠ তাকে ফিসফিস করে বলে, আমি অপেক্ষা করছি, তুমিই হবে আমার পরের যাত্রী। কারণ জিনেরা তাদের শিকারকে সহজে ভোলে না, কখনো না। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।